সাম্প্রতিক সময়ে সব থেকে বড় ঝটকাটা ইউক্রেনকে দিল রাশিয়া। পুতিনের সঙ্গে কালকে ডোনাল্ড ট্রাম্পের 75 মিনিট ফোনে কথা হয় এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্যগুলো করেছিলেন সেখানেই একটা আভাস পাওয়া যাচ্ছিল এবার হয়তো রাশিয়া সাম্প্রতিক সময়ে সব থেকে বড় অ্যাটাকটি করতে চলেছে। দেখুন, ইউক্রেন এবং রাশিয়ার এই যে যুদ্ধ বিষয়টি আর যুদ্ধ বিষয় নেই, এটা একটি ফুল ফেজ ওয়ারে কিন্তু কনভার্ট হয়ে গেছে। যে কোনো সময় রাশিয়া ইউক্রেনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। এমনকি ইউক্রেন যাদের উপর ভরসা করেছিল তারা ইউক্রেনকে কতটা এই মুহূর্তে বাঁচাবে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেদিন আমেরিকা সফরে গেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি মিটিং করেন এবং সেই মিটিং এর পর যে দৃশ্য আমরা দেখেছিলাম তা গোটা বিশ্বকে কিন্তু চমকে দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেন, তুমি রাশিয়ার সঙ্গে একা লড়তে পারবে না, তুমি লড়ে হেরে যাবে, আমাদের সঙ্গে ডিল করো, তোমরা তোমাদের মিনারেলস আমাদেরকে লিখে দাও, আমেরিকা এই পুরো বিষয়টার মধ্যে সমঝোতা করবে। ঠিক যেরকম ভাবে ভারত এবং পাকিস্তান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প মাতব্বরি করতে গেছিলেন, ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই মাতব্বরের ভূমিকা নিয়েছিলেন, যা ইউক্রেনের প্রেসিডেন্ট মেনে নেননি। পরবর্তীকালে ইউক্রেনের যে পরিণাম আজকে হলো তাও কিন্তু ইতিহাসে লেখা থাকতে পারে, কারণ এই মুহূর্তে ইউক্রেনকে অনেক বেশি নিঃসঙ্গ মনে হচ্ছে এবং আমেরিকার সাপোর্ট ছাড়া রাশিয়া এই ইউক্রেনকে যে কার্যত শেষ করে দেবে তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখুন, ইউক্রেনকে পিছন থেকে সাপোর্ট দেবে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ, আর যখনই তারা ইউক্রেনকে পিছন থেকে সাপোর্ট করতে আসবে তখনই কিন্তু ফুল ফেজেস ওয়ার কিন্তু এই বিশ্বে হতে চলেছে। এবং কোথাও না কোথাও অনেক বিশেষজ্ঞই বলছেন রাশিয়ার এই রকম ঝটকা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা। কালকে কি করেছে? কালকে ইউক্রেনের 40টি এয়ারবেস, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা মিসাইল স্ট্রাইকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে রাশিয়া। এমনকি 400টির বেশি ড্রোন অ্যাটাক কালকে ইউক্রেনের উপর করা হয়েছে, যা শেষ 3 বছরের সব থেকে বড় হামলা রাশিয়ার পক্ষ থেকে। যদিও এর সূচনাটা কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে এসেছিল। আন্তর্জাতিক স্তরের কাছে হিরো সাজতে গিয়ে ইউক্রেন কিন্তু 1 সপ্তাহ আগে রাশিয়ার ভিতরে ঢুকে একাধিক এয়ারবেসে কিন্তু আক্রমণ করেছিল এবং তারা যে পদ্ধতি অবলম্বন করেছে তাও কিন্তু অত্যন্ত চমকপ্রদ। তারা রাশিয়াতে তাদের ট্রাকে করে একাধিক ড্রোন পাঠায় এবং রাশিয়ার যে সিকিউরিটি ফোর্স সেই পুরো বিষয়টা কিন্তু ধরতেই পারেনি এবং একটি সুইচ টিপে প্রত্যেকটি এয়ারবেসে পাঠানো এই ধরনের ড্রোনগুলোকে তারা কার্যকর করে, অ্যাক্টিভ করে এবং অ্যাক্টিভ করার পর বিভিন্ন এয়ারবেসে কিন্তু ঝটিকি হামলা সামলায়। গোটা বিশ্ব কিন্তু চমকে গেছিল ইউক্রেনের এই স্ট্র্যাটেজিতে। এর পিছনে এক নিখুঁত পরিকল্পনা ছিল, 1-1.5 বছরের একটা প্ল্যানিং ছিল। এই প্ল্যানিংটাকে ইউক্রেনের পক্ষ থেকে ইউক্রেন সেনাবাহিনী কিন্তু অ্যাক্টিভ করেছিল এবং সাকসেসফুলি রাশিয়াতে ঢুকে রাশিয়ার এয়ারবেসে কিন্তু অ্যাটাক করেছিল। দেখুন, ইউক্রেনের সামরিক শক্তির সাথে রাশিয়ার সামরিক শক্তির কোনো পার্থক্যই আসে না, পার্থক্য হতে পারে না। বিকজ একটা দেশ এতটাই সামরিক শক্তিতে বলীয়ান, সেখানে 10% ক্যাপাবিলিটি এই ইউক্রেনের নেই। শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ, ন্যাটো সকলে মিলে ইউক্রেনকে বাঁচানোর চেষ্টা করছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউক্রেনের রাশিয়ার ভিতরে ঢুকে এই ধরনের অ্যাটাক ছিল নিঃসন্দেহে সাহসী এক পদক্ষেপ। যদিও রাশিয়া এবার বুঝিয়ে দিল আসল বস তারাই। রাশিয়া কি করলো? ইউক্রেনের একাধিক শহরের উপর ড্রোন অ্যাটাক, 400-র বেশি ড্রোন। কিছু ড্রোনকে তারা আটকেছে বটে, কিন্তু 400-র বেশি ড্রোন যদি আপনার দেশের আকাশে ওড়ে আপনি কোনটাকে সামলাবেন? 40টা মিসাইল। সেখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ইউক্রেনের রাজধানী কিয়েভ। এই কিয়েভের পাশাপাশি ওয়েস্টার্ন ইউক্রেনের একাধিক অঞ্চল, লিভের মতো একটা শহর, পাশাপাশি ইউক্রেনের পোর্ট এরিয়া সম্পূর্ণভাবে শেষ 40টি মিসাইল স্ট্রাইকে। এখানে ইউক্রেন কিন্তু আমেরিকার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। কিছু ডিফেন্স সিস্টেম এখানে অ্যাক্টিভ ছিল বটে, কিন্তু ইউক্রেন আমেরিকার ডিফেন্স সিস্টেম মিসাইল ব্যবহার করেও, বিভিন্ন টেকনোলজি ব্যবহার করেও রাশিয়ার এই মিসাইল স্ট্রাইকে কিন্তু কালকে সামলাতে পারেনি। এমনকি সর্বোপরি শেষ 3 বছরের সব থেকে বড় আঘাতটা কিন্তু রাশিয়ার পক্ষ থেকে কালকে করা হয়েছে। ইউক্রেন শুধুমাত্র কিছুদিন আগে এই যে শুধু এয়ারবেসকে অ্যাটাক করেছে সেটা ভাববেন না। রাশিয়ার একটি বিখ্যাত ব্রিজ ছিল, সেই ব্রিজকেও কিন্তু আন্ডার ওয়াটার ড্রোনের মাধ্যমে সম্পূর্ণভাবে উড়িয়ে দেয়। অর্থাৎ নিজের কবরটা কিন্তু নিজেই ইউক্রেন খুঁড়েছে। শুধুমাত্র ন্যাটো কান্ট্রিরা যেভাবে ইউক্রেনকে সাপোর্ট করছে তার জন্যই এই ইউক্রেন কিন্তু নিজেকে গ্যাস খেয়ে ফানুসের মতো ভাবতে শুরু করেছে। বর্তমানে রাশিয়া যদি ফুল ফেজেস ওয়ার ঘোষণা করে তাহলে কিন্তু ইউক্রেনে পালানোর কোনো জায়গা নেই। মনে রাখবেন, এখানে রাশিয়া কিন্তু নিউক্লিয়ার একটি কান্ট্রি,
পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র, তারা ইউক্রেনকে ঠিক কোন দৃষ্টিভঙ্গিতে দেখে তা সকলেই বুঝতে পারছেন। শুধুমাত্র ইউক্রেনের পিছনে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ আছে বলে আজকে রাশিয়া কিন্তু নিজেদেরকে অনেক বেশি ডিফেন্সিভ একটা মোডে আটকে রাখতে পেরেছে। কিন্তু কালকে রাশিয়া যে অ্যাটাক করেছে সেখানে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে তারা রাশিয়ার কাছে এমন লং রেঞ্জ ক্যাপাবিলিটি আছে যা শুধু ইউক্রেন নয়, ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশকেও তারা শেষ করে দিতে পারে। আপনারা একটা কথা ভাবুন, ইউক্রেনের 5টি শহর, তাদের ভিতরে ঢুকে রাশিয়া 40টি মিসাইল তছনছ করে দিল সবকিছু, এবং প্রায় 100 জনের মতো মৃত্যুর মুখে তারা ঢলে পড়লেন ইউক্রেনবাসী। তা কিন্তু রাশিয়ার এই যুদ্ধক্ষেত্রে সব থেকে বড় সাফল্য, এরকমই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি রাশিয়া কালকে এই ধরনের অ্যাটাক করে শুধু ইউক্রেনকে ধ্বংস করেছে সেটা নয়, ওয়েস্টার্ন একাধিক যে কান্ট্রি আছে যারা ইউক্রেনকে সামনে রেখে বলির পাঠা করে পিছন থেকে গেম খেলার চেষ্টা করেন, তাদেরকেও কিন্তু বার্তা দিচ্ছে রাশিয়া যে তোমরা ইউক্রেনকে আজকে আমাদের বিপক্ষে লাগিয়ে দিয়েছো, ইউক্রেনকে পিছন থেকে উস্কে যুদ্ধ খেলাটা খেলছো, কিন্তু আমাদের যে লং রেঞ্জ মিসাইল আছে এটা যদি আমরা তোমাদের বিপক্ষে প্রয়োগ করি, তোমাদের দেশের একাধিক সুন্দর শহরগুলো থাকবে তো। পরিষ্কার বার্তা রাশিয়ার। এবং এখানে ইউক্রেনও কালকে একটি ডিমান্ড করেছে যা আপনাদের জানা দরকার। এখানে ইউক্রেন বলেছে আপনাদের সকলের কাছে অনুরোধ, অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রির কাছে বলেছে আমাদের অনেক বেশি আর্ম সাপ্লাই করুন। এমনকি ইউক্রেন বলেছে আপনারা যে আর্মগুলো অস্ত্রগুলো আমাদের দিয়েছেন তার উপরে যে রেস্ট্রিকশন লাগানো আছে সেগুলোকে আপনারা সরিয়ে নিন। দেখুন, ইউক্রেন চাইলেই একের পর এক অস্ত্র কিন্তু রাশিয়ার মস্কোর মতো শহরের উপর ফেলতে পারে না, সেন্ট পিটার্সবার্গে ফেলতে পারে না। কারণটা খুব সহজ, এই অস্ত্র চুক্তি যখন একাধিক ইউরোপিয়ান ইউনিয়নের দেশের সঙ্গে হয়েছে, অনেক কিছু বাধা নিষেধ বা বিধিনিষেধ কিন্তু ইউরোপের এই ইউক্রেনের উপর কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে সেই রেস্ট্রিকশনগুলো সরানোর অনুরোধ ইউক্রেনের পক্ষ থেকে এসছে। অনেক বেশি আর্ম সাপ্লাই এবার প্রয়োজন ইউক্রেনের, সেই ঘোষণাও কালকে প্রেসিডেন্ট করেছেন। এবং ইউক্রেন যেন কোনো ক্ষেত্রেই দমে যাচ্ছেন না, তার রাশিয়ার সঙ্গে যুদ্ধ চাইছেন। এই যুদ্ধের শেষ কোথায় গিয়ে শেষ হবে আমি সত্যিই জানি না, তবে তাৎপর্যপূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়টায় মুখে কুলু পেটেছেন। তিনি শুধু বলেছেন পুতিন উইল সিক রিভেঞ্জ, অর্থাৎ পুতিন এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেই, প্রতিশোধ নেবেই। যে হামলা ইউক্রেন করেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোনোভাবেই ছাড়বে না। ডোনাল্ড ট্রাম্প চাইলে পারতেন অনেক কিছু, আমি জানি না ডোনাল্ড ট্রাম্প কি চাইছেন। আসলে সকলের এই স্বার্থগুলো না অত্যন্ত ফিশি। ধরুন ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ তারা ইউক্রেনকে সামনে রেখে দিয়েছেন, তারা নিজেরা কিন্তু রাশিয়ার সঙ্গে লড়তে পারবেন না, সেখানে ইউক্রেনকে সামনে রেখে পিছন থেকে উস্কে যাচ্ছেন। এবং রাশিয়া যখন কড়া কোনো অ্যাকশন নেবে তখন তারা রাষ্ট্রসংঘে ছুটবেন, তখন তারা একাধিক সংগঠনে ছুটবেন। এমনি রাশিয়ার উপর একঝাঁক স্যাংশন লাগিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা। এবার রাশিয়াকে যুদ্ধে ইনভাইট করে আসলে রাশিয়ার যে প্রভাব প্রতিপত্তি সেগুলোকে টার্গেট করার চেষ্টা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একাধিক প্রভাবশালী দেশ করছেন। এবং এটা কিন্তু ইতিহাসের অত্যন্ত পুরনো স্ট্র্যাটেজি। ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধের কথা ভাবুন, ভারত তো সমস্ত দিক থেকে পাকিস্তান থেকে এগিয়ে আছে। অর্থনীতি বলুন, যুদ্ধ বলুন, সামরিক শক্তি বলুন, মিলিটারি স্ট্র্যাটেজি বলুন, মিলিটারি ডেপ্থ বলুন, ট্রেড বলুন, জিডিপি বলুন, সমস্ত দিক দিয়ে পাকিস্তানের থেকে এগিয়ে আছে। এবার আমেরিকা চায় না পাকিস্তান শেষ হোক, কারণ পাকিস্তান যদি শেষ হয়ে যায় তাহলে তারা ভারতকে ডিস্টার্ব করে রাখতে পারবে না। যখনই ভারত মিলিটারি অ্যাকশনে চলে যাবে তখন ভারতের অন্যান্য দিকগুলো অবহেলিত হবে, সাধারণ মানুষ যুদ্ধ চাইবেন পাকিস্তানকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হোক। এতে কি হবে, ব্যবসা বাণিজ্যের উপর সরাসরি প্রভাব পড়বে। বিদেশিরা ভাববে ভারত একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, ফরেন ইনভেস্টমেন্ট আসবে না, জিডিপিতে অ্যাকশন হবে, জাতিসংঘে ভারত পাকিস্তানকে নিয়ে আলোচনা হবে। সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা দেশ যুদ্ধে ঢুকে গেলে একটু সমস্যা হয়। বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান যদি শেষ না হয় তাহলে ভারতবর্ষের এই পাকিস্তান টেনশন কিন্তু আরো 50টা বছর কেন 100টা বছর হয়তো থেকে যাবে। এবং এই টেনশনটা বাঁচিয়ে রাখতে চায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, ঠিক যেভাবে তারা ইউক্রেনকে ব্যবহার করছে রাশিয়ার বিপক্ষে, রাশিয়াকে ডিস্টার্ব করে দিচ্ছে, রাশিয়ার অর্থনীতিকে ভাঙার চেষ্টা করছে, রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করে আলটিমেটলি নিজেদের স্বার্থ চরিতার্থ করছে। ঠিক এই পরিপন্থী এই পন্থাটা পাকিস্তানকে কেন্দ্র করেও কিন্তু ভারতের বিপক্ষে ব্যবহার করে ইউরোপের একাধিক দেশ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়াও বুঝিয়ে দিল আমরা তোমাদের দেশে ঢুকতে পারি, 400টা ড্রোন পাঠাতে পারি, 40টি মিসাইল স্ট্রাইক করতে পারি, যা করার করে নাও। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কি পুতিন কালকে করে দিলেন? আমি জানি না, কারণ প্রতিশোধ নেওয়ার এই খেলা একটা দেশ যখন একটা অন্য দেশের বিপক্ষে নেয় তখন কিন্তু তারা শেষ অবধি দেখার জন্য প্রস্তুত। ইউক্রেন অলরেডি ঘোষণা করে দিয়েছে তারা এর পাল্টা দেবে। এবার রাশিয়ার পাল্টাটা সহ্য করার ক্ষমতা ইউক্রেনের আছে তো?
প্রশ্ন কিন্তু থেকেই যায়। জেনে শুনে গোটা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিল কে? এই প্রশ্ন কিন্তু উঠবেই। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।